হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আর অলরেডি তোমরা জানোই আর দেখে নিয়েছই যে আমরা এসএসসির জিকে সম্পূর্ণ বাংলাতে সেশন নিয়ে আসছি। যে জিকে এসএসসি পোর্শার বা এসএসসি পরীক্ষার বিভিন্ন রকম যে পোর্শন আছে সেখানে বড়সড় প্রশ্নের মধ্যে দাঁড় করিয়ে দেয়। বারবার করে ওই পয়েন্ট সামথিং এর জন্য অনেকেই কেটে বাদ চলে যাও এবং যার পরনায় তোমরা জর্জরিত হয়ে যাও এসএসসির বিভিন্ন রকম পরীক্ষায় জিকে পোর্শনটা নিয়ে। মূলত তোমরা ম্যাথ শেখো, চর্চা করো, ইংরাজি শেখো, চর্চা করো, রিজনিং হয়ে যায়। তো জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস পোর্শনটা কোনো রকম ভাবে যেন বাগে আসে না। আলটিমেট জন্য নর্মালাইজেশন হওয়া কিংবা আজকে নিজেকে সিলেকশনে নিয়ে যাওয়া কোথাও না কোথাও যেন সমস্যা হয়। এবং প্যান ওয়েস্ট বেঙ্গল বাংলাতে জিকে বাংলায় ন্যাশনাল লেভেল করে ঠিকঠাক করে একটা জায়গাকে নিয়ে যাওয়া এবং তার আপডেশন রাখা সমস্যার বিষয়। তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে বলছিলে যে এসএসসি জিকে ওরিয়েন্টেড কিছু স্যার নিয়ে আসুন। তোমাদের সেই কথাটাকে মান্যতা দিয়েই আমরা জিকে পোর্শনটা বাংলায় এসএসসি পরীক্ষাকে টার্গেট রেখে, এসএসসির বিভিন্ন রকম পরীক্ষা সেগুলোকে টার্গেট রেখে কিন্তু আমরা একটা কম্পাইলেশন, একটা কম্বাইন্ড স্তরের প্রিপারেশন, একটা স্মার্ট পড়াশোনা সেগুলোকে নিয়ে আসছি ডেইলি বেসিসে। মূলত আমরা এসএসসি পরীক্ষার যে কিগুলোকে টার্গেট করে থাকি সেগুলো কি স্যার? তোমরা সবাই জানো যে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। একজন গ্র্যাজুয়েট বাচ্চা, একজন গ্র্যাজুয়েট অ্যাসপিরেন্ট, তারা এই সিজিএল টার্গেট করো এবং কেন্দ্র সরকারের মানে ফাইনেস্ট পোস্টগুলো সিজিএল দ্বারা হয়, সেটা তোমরা জানো। আফটার ইউপিএসসি বড় বড় পোস্টগুলো সব সিজিএল দ্বারা হয়ে থাকে। তারপরেও সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ 12th লেভেলের পরীক্ষা। এছাড়াও এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ পার্টিকুলার মাধ্যমিক পাস করে থাকলে এমটিএস কিংবা হাবিলদারের পোস্টগুলো হয়। এছাড়াও কনস্টেবল জিডি, এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা অনেকেই লড়াই করছো। সিপিও, ঠিক আছে, দিল্লি পুলিশ টুলিশ এগুলো রয়েছে। স্টেনোগ্রাফির জন্য অনেকে লড়াই করে যাচ্ছ, স্টেনোগ্রাফার অর্থাৎ শর্ট হ্যান্ডের জন্য। এবং ফেজের এক্সাম, এইগুলো কিন্তু তোমরা অনেকে টার্গেট রাখো। এবং তোমরা জানো যে খুব সাম্প্রতিককালে আমরা একটা নোটিফিকেশন টেন্টেটিভ ডেট জানতে পেরেছি যে কোন সময় পরীক্ষা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, কখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজিং ডেট, বা কোন মাসে বা কোন তারিখে পরীক্ষা হবে। তারা টেন্টেটিভ ক্যালেন্ডার কিন্তু এসএসসি প্রকাশ করেই দিয়েছে। আমরা যদি একটুখানি ইম্পর্টেন্ট পোস্টগুলোকে দেখে নিই, যেগুলো আপামর সবাই মোটামুটি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য। তোমরা তো অবশ্যই ডিটেলটা এসএসসির ওয়েবসাইটে দেখে নিচ্ছই বা দেখে নিয়েছো অলরেডি হয়তো, বা যারা দেখোনি তারা দেখে নিও অবশ্যই। আমরা যদি পোস্টগুলোর নাম দেখে নিই, তো সেটা হচ্ছে একটা 4 নম্বর দেবে একটা পোস্ট রয়েছে, সিলেকশন পোস্ট এক্সামিনেশন। এটা ফেজ 13 এর এক্সাম, পুরো সিবিটি টেস্ট হবে আর কি। এটার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে বলছে 2 জুন ফর্ম ফিল আপ, তার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং ক্লোজিং ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে 23 জুন নাগাদ। এবং পরীক্ষাটা হবে কিন্তু 24 জুলাই থেকে 4 আগস্টের মাঝামাঝি, এরকম একটা টেন্টেটিভ ডেট বলে দেওয়া আছে। ঠিক আছে, জুলাইয়ের শেষ, আগস্টের ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে। এটা একটা বড় সড়ো এক্সাম। অবশ্যই এটা তোমার বিভিন্ন রকম পদের জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশনস রয়েছে। এছাড়াও স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডির জন্য যেটা তোমার রয়েছে 2025 সালে, এটাও তোমার এই প্রিলিমসের যে পরীক্ষা টায়ার 1-এ সেটা তোমার হবে। বেরোবে নোটিশ 5/6, মানে 5ই জুন বেরোচ্ছে। পরীক্ষার ডেটটা শেষ হয়ে যাবে, মানে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে 26 তারিখ জুলাই মাসের। পরীক্ষাটা হবে কিন্তু আগস্টে, 6 থেকে 11 আগস্টের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করা হয়ে যাবে। এরপর ইম্পর্টেন্ট পোস্টগুলো যদি দেখি, সেটা হচ্ছে 7 নম্বর কলামে রয়েছে তোমার এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যাকে আমরা সিজিএল বলে থাকছি। খুব ভাইটাল পোস্ট, টায়ার 1 এক্সাম এটার হচ্ছে। এটা তার ফর্ম ফিল আপ হবে 9 জুন নাগাদ এবং তার শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ 4/7, মানে 4 জুলাই থেকে ফর্ম ফিল আপ শেষ। 13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। মানে আগস্ট মাসে সিজিএল এর টায়ার 1-এর পরীক্ষা রয়েছে, প্রিলিমসের পরীক্ষা রয়েছে সিজিএল এর। এছাড়া যদি আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা দেখি, সেটা হচ্ছে কম্বাইন্ড
SCL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা, এটাও টায়ার 1। তার ফর্ম ফিল আপে হচ্ছে 23 তারিখ জুন মাসের। ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে 18ই জুলাই। পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বর মাসের 8 থেকে 18 তারিখ। তোমরা কম বেশি সবাই দেখে নিয়েছ। মাল্টিটাস্কিং স্টাফ, টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং হাবিলদার যেটা রয়েছে সেটার পরীক্ষার তোমার নোটিফিকেশন বেরোবে একই রকমভাবে 26শে জুন। ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে বলছে 24শে জুলাই। পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাস 20 থেকে 24 অক্টোবর। অক্টোবর মাসে, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে টেনে নিয়ে যাবে, 1 মাস ধরে হবে। কারণ এই দুটোতে বেশি করে তোমার প্রচুর পরীক্ষার্থীর সংখ্যা থাকে। তার মানে CGL, CHSL আর MTS, এই যে মূলত 3টে পরীক্ষা খুব পপুলার হয়ে যায়, এই 3টে পরীক্ষা কিন্তু পরীক্ষা হবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। তাহলে আমাদের হাতে মূলত কিন্তু আগস্ট থেকে অক্টোবর এই সময়টা পরীক্ষার ফেজ যাবে। এই বছরে আমরা কি কি পরীক্ষা দিতে পারবো SSCর, এইগুলোর জন্যই তো আমরা আজকে মূলত আসছি। তো দেখে নাও ভাই, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কিন্তু এটা পরীক্ষার ফেজ যাচ্ছে। এছাড়া যদি দেখে নেওয়া যায় স্টেনোগ্রাফার একটা ইম্পর্টেন্ট পোস্ট শর্ট হ্যান্ডের জন্য। তো স্টেনোগ্রাফার যে পোস্টটা গ্রেড সি, তার পেপার 1 পরীক্ষাটা হবে, নোটিফিকেশন বেরোবে তোমার জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। ফর্ম ফিল আপ হয়ে যাবে তোমার আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং পরীক্ষাটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2026 সালে গিয়ে, অর্থাৎ বছরের শেষের দিকে গিয়ে বা শুরুর দিকে গিয়ে কিন্তু স্টেনোগ্রাফারের পরীক্ষাটা অর্গানাইজ হয়ে যাবে। তোমরা ভালো করে সেটা জানো। এছাড়াও একটা জিডি কনস্টেবল, SSC জিডি নিয়ে তোমরা বেশ উত্তেজিত থাকো। জিডি কনস্টেবল যেগুলো প্যারামিলিটারি ফোর্স যেগুলো হয়ে থাকে, যেমন আসাম রাইফেলস কিংবা SSB, CRPF, নানা রকম যে পোস্টগুলো থেকে থাকে, সেই পোস্টগুলোর ফর্ম ফিল আপ হবে বলছে অক্টোবরের 25ই, মানে এই বছর 25 সালের দিকে মানে নোটিফিকেশন আসবে। নভেম্বরের দিকে তোমার ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে এবং পরীক্ষাটা তোমার হবে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির সময় থেকে। অর্থাৎ যদি তুমি মে মাস থেকে ধরে নাও, তোমার হাতে কিন্তু সময় যথেষ্ট রয়েছে। 6 থেকে 7 মাসের একটা ভালো সময় রয়েছে। এবং যারা যারা জানো আমাদের ফেসবুক পেজ টেজ কিংবা ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করো বা গ্রুপে আছো, তারা তোমরা জানোই আমাদের এখান থেকে কিন্তু 6-7 মাসের পরেই বেরিয়ে যায় ছাত্রছাত্রীরা, যদি যারা কথা শোনে। যেমন অভ্র, স্নেহাসী, সেটা কিন্তু ফটাফট বেরিয়ে গেছে, ঠিক আছে, আগের বাড়ি ক্লিয়ার করেছে সব পরে। যাই হোক, এছাড়া যারা অন্যান্য পরীক্ষা যেগুলো রয়েছে, যদি তোমাদের এই কোর্সের ওরিয়েন্টেড পরীক্ষাগুলো কথা বলা হয়, তাহলে তোমরা জানো যে দিল্লি পুলিশের একটা বড়সড় পরীক্ষা হয়, ঠিক আছে। দিল্লি পুলিশের পরীক্ষা ছাড়াও তোমার পরীক্ষা হয়ে থাকে এই যেমন দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, এরও পরীক্ষা তোমার বলছে সেপ্টেম্বর মাসে নাগাদ হবে, ঠিক আছে। এছাড়া তোমার পরীক্ষা যদি একটু দেখে নিই, দাঁড়াও 20 নম্বরের দিকে মনে হয় আছে। আচ্ছা, ইউডিসি, এলডিসি, আদার ডিপার্টমেন্টাল যে এক্সামগুলো, সেগুলো তোমার পরীক্ষা কিন্তু এই মার্চের মধ্যেই আছে, সেটা ক্যালেন্ডার বেরিয়ে গেছে। এছাড়াও দিল্লি পুলিশের তোমার ওই কি বলে ড্রাইভার, সেই পোস্টগুলো পরীক্ষাগুলো কিন্তু হয়, ঠিক আছে। সেইগুলো কিন্তু এখানে নোটিফিকেশন, যেমন এই দেখো কনস্টেবল, ড্রাইভার, মেল ফিমেল, দিল্লি, ঠিক আছে, এই পোস্টগুলো কিন্তু পরীক্ষা তোমার এই নভেম্বর ডিসেম্বরের দিকেই হবে বলে ঘোষণা করে দেওয়া আছে। এগুলো কেন স্যার দেখালেন? এগুলো তো স্যার দেখেছি, রিমাইন্ড দিলাম যে রিমাইন্ডার এটাই, যেগুলো খুব পপুলার এক্সাম, যেমন স্টেনোগ্রাফার হোক কিংবা স্টেনোগ্রাফার যদিও তোমার একটু পরের দিকে, তবুও তোমাকে বলা যেতে পারে MTS, HS লেভেল, CGL, এই যে মূলত 3টে পরীক্ষা, মেজর 3টে পরীক্ষা যেটা তোমার রয়েছে, এই 3টে পরীক্ষা কিন্তু তোমার সময় হাতে বেশি নেই। যারা অনেক দিন ধরে পড়ছে তারা তো এইসব খবর রক্তে মিশে গেছে, বাট যারা মাঝামাঝি সময় রয়েছে, মাঝামাঝি জায়গায় রয়েছে, জানো না কি করবে কি করবে না, PSC নিয়ে অনেকদিন ধরে লাফালাফি করেছো, যাদের বয়স অল্প, তাদেরকে একটু রিমাইন্ড করে দেওয়া এটাই যে বাবা, আগস্ট মাস থেকে কিন্তু তোমার আরেকটা রাশিচক্র আসছে চাকরি পাওয়ার। তুমি যদি রাশিচক্র ঠিকঠাক করে নিতে পারো, হিসাব নিকাশ করতে পারো, তাহলে তুমি ভবিষ্যৎ কি করতে পারো। না হলে তোমার কপালে প্রত্যেক কি চলে যাবে তার কোনো ঠিক নেই। তো আগস্ট থেকে অক্টোবরের দিকে তোমার একটা নিজেকে প্রমাণ করার সময়সীমা যাবে, প্রমাণ করতে পারলে প্রমাণ করে নাও। আর এই যে পার্টিকুলার বললাম যে ফেজের এক্সাম, এটাও একটা ভালো সড়ো সুযোগ।
এটাও তোমার কিন্তু জুলাই থেকে আগস্ট, যদিও এদের সময়টা একটুখানি মুখোমুখিই রয়েছে। খুব অ্যাডভান্স লেভেলে ছেলে পুলে না হলে এটা মুশকিল। এবং স্টেনোগ্রাফার তো বলেই দিলাম, এই স্টেনোগ্রাফারটা কিন্তু যেটা গ্রুপ সি, গ্রেড সি, গ্রুপ ডি, এটার কিন্তু প্রিলিমসের পরীক্ষা আবার আগস্টের দিকে রয়েছে, ঠিক আছে? তো সুতরাং 5টা পরীক্ষা, বড় বড় 5টা পরীক্ষা কিন্তু বড়সড় সুযোগ। এবং তোমরা এই জিনিসগুলো জানোই, তাও আমি দেখে রেখেছি যারা একদম নিউ কামার তাদেরকে বলে রাখা, এবং যারা স্টেট পিএসসি নিয়ে এতদিন ধরে চিন্তা ভাবনা করেছো তাদেরকেও বলে রাখি যে বাবা, মোটামুটি এই যে টায়ার 1 যে কোনো এসএসসির পরীক্ষাগুলোতে 25 করে যে সেগমেন্টেশন থাকে, সেখানে জিকে তে 25 নাম্বার থাকে। জিকেতে 25 নাম্বার থাকছে। কালার কিসের দেখা যাচ্ছে? জিকেতে 25 নাম্বার থাকছে। এই 25 নাম্বারের যে সেগমেন্টেশন, সেখানে যদি আমি সাবজেক্ট ওয়াইজ ভেঙে দেওয়া যেতে পারে বা ওয়েটেজ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে হিস্ট্রিতে থাকে স্যার 2 থেকে 3টে কোশ্চেন, জিওগ্রাফি থেকে তোমার থাকে স্যার 2 থেকে 3টে কোশ্চেন, পলিটিতেও তোমার তাই অন এন অ্যাভারেজ 2 থেকে 3খানা কোশ্চেন, ইকোনমিক্সে তোমার থাকে 1 থেকে 2খানা কোশ্চেন, তাও এটা আবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার বেসড হয়ে থাকে। সায়েন্সে তোমার থেকে 3 থেকে 4খানা কোশ্চেন, তাও আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার, এগুলোকে মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, কম্পিউটারকে যদি আলাদা করে ধরে নাও, তাহলে তোমার থাকছে হচ্ছে আবার 1 থেকে 2, সেটাও আবার একটু কারেন্ট অ্যাফেয়ার্স বেস, সায়েন্স টেকনোলজিকে ইনক্লুড করে দেয় আর কি। স্ট্যাটিক জিকে মানে কোন নাচ কোথায় হচ্ছে, কোন ট্রাইবাল গ্রুপ বা আদার্স যে জিকে গুলো রয়েছে, সে 4 থেকে 5টা। এবং কারেন্ট অ্যাফেয়ার্স স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার থাকছে 5 থেকে 6টা। মূলত এই জায়গাটা যেহেতু খুব আপডেশনের জায়গা থাকে, তো এই জায়গায় সবাই কেসটা খায় 1-2 নম্বরের জন্য বা 0 এর জন্য। বহু ছাত্রছাত্রী তোরা আছিস, যেমন এবারও আগের বারটাতেই এই লাস্ট 2024 সালে আমাদের এখান থেকে একজন সিজিএল পেলো, তোমার ইয়েতে একজন পেলো এসও, মানে ফেজার এক্সাম দিয়ে এসও, মানে স্ট্যাটিস্টিক্যাল অফিসার হলো, ঠিক আছে? তো সুতরাং 2-3 জন যারা যারা পাচ্ছিস, তারা কিন্তু আগের বারগুলো জানিস, তারা দেখেছিস যে মুখের গোড়ায় গিয়ে বাদ চলে গেছিস। যারা যারা জানিস না, যারা যারা জানো না আর কি, তোমাদের প্রত্যেককে বলে রাখি যে বাবা, এই সেকশনটা এমনই একটা সেকশন যে মনে হবে জানি সহজ জিনিস, কিন্তু গেলা, হজম করা, প্র্যাকটিস করা, এগুলো গোলমাল হয়। কেন স্যার? কারণটা হচ্ছে যে জিনিসটা আমরা খেয়াল করি না। আমরা সবাই না এই চব্যগুলোকে বারবার বারবার যেখানেই যাই, সমস্ত স্যাররা শুধু এই কথাগুলোই বলে যে তুমি না একটা কাজ করো বাবু, তোমাকে আগে পরীক্ষায় যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে, সেটা টপিক ওয়াইজ আগে তোমাকে বুঝতে হবে, ওকে বোঝার চেষ্টা করো। বুঝে নেওয়ার পর তুমি যেটা করবে, তুমি সেই টপিকগুলোর উপর নোট বানাবে এবং তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। আবার তারপর সেই হ্যান্ড নোটগুলোকে তুমি রিভাইজ করবে। আবার তারপর সেই নোটগুলোর ওপর থেকে বেস করে হয়ে গেলার পর তুমি রেগুলার কুইজ বা মক দেবে অনলাইনে, পপুলার সব প্ল্যাটফর্মগুলোতে। এবং তারপর তুমি কি করবে, সেগুলোর অ্যানালাইজ করতে হবে, যাতে তুমি মিস্টেক আর দুবার রিপিট না করো। এই কথাগুলো না প্রত্যেক স্যাররা বলছেন, চারিদিকে বলা হচ্ছে, তোমরাও জানো। মূল সমস্যা যেটা হয়েছে, যেটা কেউ বলো না বা ভাবো না, সেটা হচ্ছে এইটা। আমরা দীর্ঘদিন ধরে পড়াতে পড়াতে যেটা বুঝতে পেরেছি বাবা, মেন্টরশিপ করতে করতে, সেটা হচ্ছে অ্যাসপিরেন্ট নিজেই জানে না যে আমি কোন লেভেলের অ্যাসপিরেন্ট। অর্থাৎ আমার স্টেজ অফ পারফরমেন্স কোন জায়গায় আছি, আমি জানিই না যে আমি কোন ধরনের স্টুডেন্ট। আমি নতুন করে স্টুডেন্ট হলেও ভেবে নিই 6 মাসের মধ্যে লাগিয়ে দিয়ে বেরিয়ে যাও। মানে ভাই, তুমি মাধ্যমিক পরীক্ষা পাশ করলে 18 বছর বয়সে গিয়ে, 16 বছর বয়সে গিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করছো, 18টা বছর তুমি সময় নিচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ করতে, কলেজ পাশ করতে তোমার সময় লেগে যাচ্ছে 20 থেকে 21 বছর বয়স। তারপরে তুমি টুকুস করে 6 মাসের মধ্যে একটা ক্র্যাশ কোর্স করো আর চাকরি হয়ে যাবে। এই ধারণাগুলো একটা মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। হবে না 6 থেকে 7 মাসে, কি হবে না? হবে। আর তার জন্য স্ট্র্যাটেজি লাগে। তার জন্য নিজেকে বুঝতে হবে যে আমার রোগটা কোন লেভেলে রয়েছে। আজ যদি আমি স্বাস্থ্যের জন্য কেয়ার নিতাম, কিওর করার জন্য চেষ্টা করতাম, তাহলে কি করতাম? আমি আমার টেস্ট করাতাম, ডাক্তারের সাথে কথা বলতাম, ডাক্তারবাবু যা বলতো যে বাবা তোমাকে ওষুধ তো ওই টাইমে গিয়ে ওটাই খেতে হবে, তার সঙ্গে সঙ্গে ওষুধ খেলে শুধু চলবে না, তোমাকে ফলের রস খেতে হবে, কি এই মানে মানে তেতো খেতে হবে, কি জল খেতে হবে, মানে যাকে বলা হয় পথ্য, সেগুলো তো মানি আমরা। কারণ না হলে মরে যাব, রোগ বেড়ে যাবে। তখন ভয়ে ভয়ে সব কথা কিন্তু শুনি, তখন ওই বিজনেস করছে ডাক্তারবাবুরা, এই কথাটা বলি না, তাই না? কিন্তু যখন কেরিয়ারের প্রশ্ন, তখন এই জিনিসগুলো কিন্তু ভাবিই না। আমি আবার বলছি, এই সেশনটা নিচ্ছি একটাই কারণে, আমরা যে ক্লাসগুলো করাবো, যেটা তোমাদের বলেছি কেন এবং কিসের পরিপ্রেক্ষিতে এবং কিভাবে, তার ক্ল্যারিটি দেওয়ার জন্য। অ্যাসপিরেন্টের স্টেজটা বোঝা খুব দরকার যে আমি কোন জায়গায় রয়েছি।
আমি হতেই পারি যে একদম বুঝি না স্যার কোন পরীক্ষা দেব, কি করব না করব, কি কন্ডিশন, কিংবা এতদিন ধরে স্যার পিএসসির পরীক্ষা দিয়েছি কিন্তু মোটামুটি বয়সটা আছে, তো জানেন তো আমার হালকা করে একটা সে আছে, সে থাকার জন্য চাপও আছে স্যার, নালেন তো না হলে কখন কি হয়ে যাবে বুঝতে পারি না, টেনশন হয়, আজকের যা দিনকাল পড়েছে স্যার। তো এই যে টেনশন, এই তো স্বাভাবিক জীবন, হতেই পারে, সে থাকতেও পারে সে নাও থাকতে পারে, ঠিক আছে? হোয়াট এভার বাবা, তোমার জীবনে যাই হোক বা না হোক, প্যারালাল ইউনিভার্সে এটাও সত্যি যে তুমি তোমার মস্তিষ্ক দিয়েই লড়াই করবে, পড়াশোনা করে তোমার লড়াই করতে হবে। গরিব মানুষের সাথে পড়াশোনা ছাড়া কোনো শক্তি নেই। তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন কন্ডিশনের লোক। তো দুখানা স্টেজ, তিনখানা স্টেজ হয়। একটা হচ্ছে প্রি ম্যাচিওর বা বিগিনিয়ার্স লেভেল, একটা হচ্ছে ম্যাচিওর লেভেল, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। ম্যাক্সিমাম বাচ্চা এটা মনে করে নেয় যে সবাই ভাবে আমি অ্যাডভান্স লেভেলের লোকজন, 3 মাস পড়বো, পরীক্ষা দেবো, মগ দেবো, হয়ে যাবে। জিকে পড়ে হয় নাকি, জিকে পড়তে লাগে নাকি, ওরা মুখস্থ করে নেবো, হয়ে যাবে। আরে বাবা, তুমি যদি এতই বুদ্ধিমান হতে তাহলে তো তুমি জাহাজ বানিয়ে ফেলতে, মহাকাশ চলে যায়, তোমাকে এখানে রাখলো কেন ভগবান? তোমাকে রেখেছে তুমি মানুষ করে, তুমি নর্মাল থাকো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা হচ্ছে ওই যে যারা দুম করে কিছু পেয়ে যায় তারা হচ্ছে কি একদম এক্সেপশনাল জিনিস। সাধারণভাবে যদি চিন্তা করো তাহলে তোমাকে 3টে স্টেপ পেরিয়ে আসতে হবে। যে কোনো স্টুডেন্টের লাইফে, যে কোনো অ্যাসপিরেন্ট, সমস্ত স্টুডেন্ট কিন্তু অ্যাসপিরেন্ট নয়। তার কারণ কোথাও পড়তে যাচ্ছ মানেই তুমি কিন্তু, বা কোথাও পড়াশোনা করছো মানেই কিন্তু তুমি আর অ্যাসপিরেন্ট হচ্ছ না। অ্যাসপিরেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাসপিরেশন, উচ্চাকাঙ্ক্ষা। আমি পাওয়ার জন্য পাগল হয়ে রয়েছি, পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য পাগল হয়ে যাচ্ছি, স্যার বলুন রাস্তা কি করতে হবে। সেই পাগলপনার জন্য তোমাকে 3খানা স্টেপ পেরোতে হবে। তো পাহাড়ের শুরুর যে প্রথম ধাপ সেটা হচ্ছে প্রি ম্যাচিওর কন্ডিশন বা বিগিনিয়ার্স লেভেল। যে ভাই আমাকে সিলেবাসটা পুরোটা বুঝতে হবে এবং আমাকে মোটামুটি সমস্ত কিছুই একবার বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে। এর জন্য আমার একটা বেসিক লেভেলের বিগিনিয়ার্স কিট, কনসেপ্ট ক্লিয়ার, সাবজেক্ট ওয়াইজ লার্নিং এর দরকার আছে। তো এখানে লিখে রাখতে পারো সাবজেক্ট ওয়াইজ লার্নিং খুব দরকার। যারা বিগিনিয়ার্স লেভেলের লোকজন তাদেরকে আগে টেক্সট জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কেন কি কোন পরীক্ষায় লাগবে না লাগবে আমার জানার দরকার নেই ভাই, তোমাকে এটা পড়তে হবে, কিছু করার নেই। অর্থাৎ কেউ কেউ বলতে পারো স্যার তাহলে এনসিইআরটি পড়বো, পড়ো। কেউ বলতে পারো স্যার 9-10 পড়বো, পড়ো, কোনো সমস্যা নেই। তোমাকে বেসিক জিনিস পড়তে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বাট কোথাও যদি তুমি পাও কম্প্রাইজলি, শর্টে পাও বা টু দ্য পয়েন্ট পাও, খুব ভালো কথা। তো ঠিক জায়গা চুজ করতে হবে তোমাকে। 2, যে তুমি মোটামুটি বেসিক ক্লিয়ার আছে, তুমি মোটামুটি অঙ্ক পারো, ইংরেজি পারো, রিজনিং পারো, যে কেউ মোটামুটি পারো, কিন্তু স্যার ভুল হয়ে যাচ্ছে, কিন্তু স্যার আমি অ্যাডভান্স লেভেলটা পাচ্ছি না, স্পিডে করতে পারছি না, আমার মোটামুটি 100-র মধ্যে না 50 নাম্বার 55 নাম্বার আসছে, কিন্তু আমি বুঝতে পারছি আর একটু পুশ করলে হবে, কিন্তু হচ্ছে না। অর্থাৎ ম্যাচিওর কন্ডিশন, কিন্তু সেটা মানে চূড়ান্ত ওপরের ধাপ, মানে শীর্ষে ওঠার মতো করে, কিন্তু চূড়ায় ওঠার মতো পজিশন নয়। এই যে মধ্য অবস্থা, এই সময় ম্যাক্সিমাম ছেলেপুলের না ডানা গজিয়ে যায়, কারণ এখানে সিলেবাস মোটামুটি শেষ হয়ে যায়, মোটামুটি তারা পিওয়াইকিউ প্র্যাকটিস করে ফেলে, তারা ইউটিউবে প্রচুর তো এখন জায়গা, আরে 1 শট পর হয়ে যাবে, 1 শট পর হয়ে যাবে। আরে ভালো কথা, তুমি রিভিশনের জন্য 1 শট পড়ছো, ঠিক আছে। অনেক ছেলেপুলে আছে যে বিগিনিয়ার্স লেভেলের লোকজন, সে ফট করে 1 শট দেখে নেবে। এবার 1 শটে তো তোমার শুধুমাত্র সেই বছরের জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দেওয়া আছে, বা নাও থাকতে পারে, কারণ যিনি পড়াচ্ছেন তার ধারণা হচ্ছে সেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, ওটা তো আসতো নাও পড়ে। সুতরাং সেক্ষেত্রে তোমাকে বেসিকটা ক্লিয়ার করে রাখাটা প্রথম কর্তব্য, এবং তারপর যদি ম্যাচের কন্ডিশন যাও তখন তুমি একটা 1 শট দেখছো শর্ট টাইমে, এবং তারপর পিওএসকিস দেখছো। এটা হচ্ছে তোমার ম্যাচুয়ার লেভেলে কাজ করো। এবং তোমাকে যদি তারপরে অ্যাডভান্স লেভেলে গিয়ে নিজেকে জাহির করতে হয়, প্রমাণ করতে হয় যে না আমি চাকরি পাওয়ার যোগ্য, তাহলে তোমাকে হিউজ মক দিতে হবে। তখন তারা শুধুমাত্র মকের পর মক, মকের পর মক, এবং সেই মকটার অ্যানালিসিসটাই তার পড়াশোনা। যে যে কোশ্চেন গুলো পাচ্ছি না, কেন পারলাম না, তার একদম পুঙ্খানুপুঙ্খ একটা অ্যানালিসিস করতেই 3-4 ঘন্টা কেটে যাবে, এক একটা মকের ফুল লেন্থের মক, সেকশনাল মকগুলো দেওয়ার জন্য। তো সেইগুলো করে দিয়ে তার সারাদিন ধরে চর্চা করতে গিয়ে তার 8 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা চলেই যাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে ডিসিএ মডেল, অর্থাৎ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করতে হবে। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা বিগিনিয়ার্স লেভেলের লোকজন বা যারা ম্যাচুয়ার লেভেলের লোকজন, তারা একটা সমস্যাই ভোগে। সেটা হচ্ছে আমি আজকে ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটা দেখছি, কালকে ওই চ্যানেলটা দেখছি, কালকে ওই চ্যানেলটা দেখছি, সমস্যা হয়। যে কোনো একটা স্ট্যান্ডার্ড ম্যাগাজিনকে প্রিন্ট আউট করো, মানে পিডিএফ যদি তুমি পাও, এবং সেটাকেই দাগ দিয়ে পড়তে হবে। যে কোনো একটা ম্যাগাজিনের পিডিএফ, মানে সেটা যে কোনো ইনস্টিটিউটের নোট হতে পারে, ঠিক আছে।
যদি তোমার ইংরেজিতে পড়তে সমস্যা না হয়। আর না হলে খুব ভালো হয়, যেটা ইফেক্টিভ, সেটা হচ্ছে দুখানা ওয়েবসাইট, এক জিকে টুডে আর অ্যাফেয়ার্স ক্লাউড। এই দুখানা ওয়েবসাইট থেকে ডেইলি বেসিসে যদি কেউ খবর টুকতে পারো, হাতে লেখে লিখতে পারো, ডায়েরি মেনটেন করতে পারো, সময় নষ্ট হতে পারে, বুঝে গেলে খেলা। তোমার একটা দিনে বানানোর জন্য হার্ডলি সময় তোমার লাগবে 45 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে তোমার গল্প শেষ হয়ে যাবে, জাস্ট এর দিয়ে লিখতে হবে। ঠিক আছে? তো যদি করতে পারো তো খুব ভালো। আর না হলে এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য তখন টোকাটুকি কোনো দরকার পড়ে না বাবা। তখন জাস্ট এই জিনিসটা স্ট্যান্ডার্ড ম্যাগাজিনকে প্রিন্ট আউট করে নিয়ে দাগ দিয়ে রোগ পড়া, আর রোগরে পড়ানোর পর হিউজ মক টেস্ট। তোমাকে বুঝতে হবে যে তুমি এই যে 3খানা স্টেজ রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3খানা স্টেজের কোন স্টেজের অ্যাসপিরেন্ট তুমি। যদি সত্যিই তোমার অ্যাসপিরেশন থাকে তো, না হলে গদ্দরা পড়াশোনা করলে হবে না। এবার তুমি এই সময়টা যদি একটা পরীক্ষা ক্র্যাক করতে গেলে আজকে 8 মাস, 9 মাস, 6 মাস, 7 মাস লাগে বেসিক থেকে একদম শুরু করে অ্যাডভান্স হয়ে যেতে যাওয়ার জন্য, তোমাকে তখন বুদ্ধিমান স্টুডেন্টরা 2-3 মাসে, 4 মাসে, 5 মাসে এরকম করে ভাগাভাগি করে নেয়, বা ঠিকঠাক জায়গা হলে তার প্রিপারেশনের জন্য যারা মেন্টর থাকেন তারাও সেই স্টুডেন্টগুলোকে সেরকমভাবে পিক আপ করে নেন যে বাবা তোর এটা হয়ে গেছে, তুই এবার এইদিকে আয়। ঠিক আছে? সিলেকশন করার জন্য সেই সিলেকশন মেথডে নিয়ে যেতে হয়। এইটা হচ্ছে প্রপার স্টাইল হওয়া উচিত। কারণ যেটুকু আমাদের কাছ থেকে এসএসসি, সিজিএল পাস করছে, এসএস লেভেল পাস করছে, এমটিএস পাস করছে, কিংবা দিল্লি পুলিশ পাস করছে, জিডি পাস করছে, আমরা এরকম করেই পড়ানোর চেষ্টা করেছি যে গোড়া থেকে একটা স্টুডেন্টের কোন ব্যাকগ্রাউন্ড থেকে সে উঠে আসছে, কোন বাড়ি থেকে সে উঠে আসছে, কিরকম তার বড় হওয়া, এই সাইকোলজিগুলো বুঝে নিয়ে তাকে একটা অ্যাটমসফিয়ার দিয়ে দেওয়া, যাতে সে সেই জায়গাটা সে ডেভেলপ করতে পারে। তো কারোর হয়তো আগে আসতে পারে, কারোর হয়তো পরে আসতে পারে, সেটা অন্য বিষয়। ঠিক আছে? তো সেই অনুপাতেই যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের এই এসএসসি জিকে বাংলায় সম্পূর্ণ ক্লাসের ধরন, এবং সেই নিরিখেই কিন্তু আমরা যে যে ওয়েটেজগুলো রয়েছে বললাম যে স্যার আমরা যদি প্রিভিয়াস এর কনসেপ্টগুলো ক্লিয়ার করি তাহলে দেখতে পাবো মূলত আমাদের যদি দেখে নিই যে মাঝখানে আমাদের এই জুলাইয়ের থেকে পরীক্ষা মোটামুটি পড়ে যাচ্ছে, তো আমরা না চেষ্টা করব 3খানা জিনিসকেই কভার করার চেষ্টা করব। 3খানা যেটা দেখালাম, 3খানা ম্যাথ কন্ডিশন স্টেজ অফ অ্যাসপিরেন্টাল যেগুলো রয়েছে, তো আমরা 3টেকে কভার করার চেষ্টা করব যাতে 3 ধরনের পরীক্ষার্থীদের সুবিধা হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার ওয়েটেজ অনুযায়ী যে যারা বিগিনার্স লেভেলের স্টুডেন্ট তাদের জন্য স্যার আমরা আমি তোমাদের উইকলি 3টে ক্লাস দিয়ে দেবো ইউটিউবে। যারা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে যাও, তুমি রুটিন ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? 3টে ক্লাস তুমি পেয়ে যাবে। এবং ম্যাচিওর কিট, এটা বিগিনার্স কিট বলতে যারা বেসিক লেভেলের লোকজন, যারা ম্যাচিওর কিট করতে চাও মানে উইকলি 3 ক্লাস তাদের জন্যও আছে, যেখানে আমরা র্যাপিড রিভিশন এবং কোশ্চেন করতে যাব। মূলত কাল থেকে যে সেশনটা শুরু করছি আমি, যেটা তোমাদের দেখালাম একটু আগেই যে এসএসসি জিকে, সেটা আমরা মাঝখানে যেহেতু সামনেই পরীক্ষা কিছু কিছু আছে, তো সেই নিরিখে আমরা ম্যাচিওর কিটটা দিয়ে শুরু করব। অর্থাৎ ধরে নাও এটা সোমবার, বুধবার এবং শুক্রবার যায়, তাহলে ধরে নাও স্যার এটা যাবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। ঠিক আছে? অর্থাৎ অল্টারনেটিভ ভাবে কিন্তু আমরা এই বিগিনিয়ার্স এবং ম্যাচিওর লোকজনকে, অ্যাসপিরেন্টদেরকে ডিল করব। ঠিক বোঝা গেল? একটা আন্দাজ পাওয়া গেল? প্রতিটা ক্লাসের টাইমিং স্যার তোমরা পেয়ে যাবে রাত্রিবেলা, অর্থাৎ রাত্রির 10টা থেকে 10 PM থেকে তোমরা কিন্তু সেশন পাবে। খাওয়া দাওয়া করে নেবে, খাওয়া দাওয়া করার পর রিল্যাক্সে পড়াশোনা করবে, চাপ নেই স্যার। ঠিক আছে? 10টা থেকে তোমরা কিন্তু এই সেশনগুলো পেয়ে যাবে, দুটোই 10টা থেকে তোমরা সেশনগুলো পেয়ে যাবে। ঠিক স্যার? আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে আমরা যদি ম্যাচিওর জায়গায় চলে আসি তাহলে স্যার আমরা ডিল করব কি করে? আমাদের প্ল্যানটা হচ্ছে স্যার ওয়েটেজ অনুযায়ী ডিল করব। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যে পেপারগুলো রয়েছে
বিভিন্ন যে সিরিজগুলো চলছে সেখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কারেন্ট অ্যাফেয়ার্সে 6 থেকে 8 মাস মোটামুটি পড়লেই হয়। তো সেটা আমরা একটা র্যাপিড রিভিশন চর্চা করব। তার উপর আমরা টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেখানে মক টেস্ট সিরিজ ফেলে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যাও। ইম্পর্টেন্ট যে টপিকগুলো এখান থেকে আসছে, প্রিভিয়াস কোশ্চেন বলো কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পোর্শনে যা আসছে সেই টপিকগুলোর ওপর আমরা অ্যানালিটিক্যাল ক্লাস দিয়ে দেবো। অর্থাৎ মিসলেনিয়াস টপিক আমরা আলোচনা করব, যাতে আমাদের হ্যাঁ হতে পারে যেহেতু সময় খুব হাতে কম, যাতে আমরা যদি এই জুন জুলাই সেশনটাকে দেখে নিই, এই যে পরীক্ষার যে ডেটগুলো রয়েছে, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবরগুলোতে সময়, যেগুলো মোটামুটি আগস্টের দিকে যে গল্প, আগস্ট সিজিএল, তাহলে এইগুলোকে যদি একটা প্রিলিমসের জন্য তৈরি করে নিতে পারি টায়ার 1-এর জন্য, তাহলে আমাকে একটু ওই মধ্য পদ্ধতি মেন্টালিটি করতে অ্যাটাক করার জন্য, কারণ আমি ভাই অ্যাগ্রেসিভ লোক, এই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য আমাকে অ্যাগ্রেসিভ মেথড নিতে হবে। ঠিক আছে, তারপরে আবার একটু রিল্যাক্স হয়ে টায়ার 2-এর জন্য রিল্যাক্স মানে আমরা এগোতে পারি। তো আমাদেরকে এই মডেলে এগোতে হবে এই সময়, যে সময়টা আমাদের সামনে আসছে সেইটাকে ক্র্যাক করার জন্য। তো সেশনটা শুরু করছি বাবা, প্রত্যেক জানানো থাকলো। তোমরা যারা যারা এখনো জয়েন করোনি তারা টেলিগ্রামে যুক্ত হয়েছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর কালকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে ডেইলি বেসিসে এসএসসির জিকে বাংলাতে। পরের কথাবার্তা ক্লাসে হবে, প্রতিদিন ক্লাস করো, সুস্থ থাকো, সবল থাকো, আর সত্যি যদি অ্যাসপিরেন্ট হও অ্যাসপিরেশনটাকে জাগিয়ে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।